পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি। দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। অবশেষে ট্রাম্পের চাপের কাছে জেলেনস্কির নতি স্বীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে বাধ্য হল ইউক্রেন। নেই সামরিক সহায়তা বরাদ্দের নিশ্চয়তা। গাজায় ইসরায়েলি তাণ্ডবে নিহত আরও ৩৫। আইসিজের শুনানিতেও তেল আবিবের পক্ষে ওয়াশিংটনের নগ্ন সাফাই। ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ফ্রান্সের। ইসরায়েলের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। জেরুজালেম তেল আবিব মহাসড়ক বন্ধ ঘোষণা, বাতিল ট্রেন চলাচল, জরুরি অবস্থা ঘোষণা। এবং পবিত্র হজ পালনে 2 দিনে 21 ফ্লাইটে সৌদি আরব গেলেন 10,000-এর বেশি মুসল্লি। ইবাদত বন্দিগিতে দিন কাটছে মক্কা মদিনায়, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। দুই দেশের উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যে উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 সাবেক পুলিশ কর্মকর্তা ও 1 সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফোন করে দুদেশের মধ্যকার সংকট মোকাবিলায় গুরুত্বারোপ করেন তিনি। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার কথাও বলেন মার্কো রুবিও। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় 2 দেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এই চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের জন্য ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বাড়ানোর কোনো নিশ্চয়তা নেই চুক্তিতে। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হল যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে, তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে, আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ড। চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে কিয়েভের প্রতিনিধিরা চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করেন। তারা জানান, তহবিল সম্পর্কিত মূল চুক্তি সই করতে হলে দেশটির পার্লামেন্টে তা অনুমোদন পেতে হবে, আর সেই অনুমোদন ছাড়া স্বাক্ষর সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। এ সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউক্রেনের এই চুক্তির বাস্তবায়ন হওয়া বেশি প্রয়োজন। আমি কোনো জটিল চুক্তি করতে চাইনি, এমন কিছু করতে চাইনি যা আদৌ সম্ভব না, কারণ ইউক্রেন এখন খুব কঠিন সময় পার করছে। অবস্থা খুবই খারাপ। আমি স্কটকে দায়িত্ব দিয়েছি, আর স্কট এটা চমৎকারভাবে সামলেছেন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি তিনি আপাতত গোপন রাখতে চান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ত্রাণ প্রবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির তৃতীয় দিনে এই আহ্বান জানায় দেশটি। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে বলে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থাকে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় তেল আবিব। জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা তেল আবিবের আছে বলেও দাবি ওয়াশিংটনের। এদিকে উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও মধ্যাঞ্চলের নুসেইরাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এ পর্যন্ত ২৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৬০০ই শিশু। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকায় বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। সংকট দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর জ্বালানির। বিপর্যস্ত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। হাসপাতালে বন্ধ হয়ে গেছে রোগীর চিকিৎসা সেবা। এতে বাড়ছে নিহতের সংখ্যা। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। উপত্যকায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে শুনানির তৃতীয় দিনে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNRWA কে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় ইসরায়েল। এমনকি জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের উপর হামলা চালানোর আইনগত বৈধতা ইসরায়েলের আছে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার আল জাজিরা জানায়, তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিন আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পরমাণু ইস্যুতে সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রকে বাণিজ্য চুক্তির বার্তা ইরানের। মার্কিন কোম্পানিগুলোকে তেহরানের বাজার ধরার প্রস্তাব। ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও বাতাসের কারণে শুরু হওয়া এ দাবানলে বন্ধ ঘোষণা করা হয় জেরুজালেম তেল আবিব মহাসড়কের প্রধান রুট। বাতিল করা হয়েছে ট্রেন চলাচলও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। দাউ দাউ করে জ্বলছে আগুন। বন পেরিয়ে আগুন ছড়িয়ে পড়েছে মহাসড়কেও। স্থানীয় সময় বুধবার তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ দাবানল দেখা দেয় ইসরায়েলের জেরুজালেমে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় তেল আবিব জেরুজালেমের মহাসড়ক বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। আগুনের ব্যাপকতায় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। বাতিল করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান। নিরাপত্তার স্বার্থে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার পরিষেবা বিভাগ জানায়, জেরুজালেমের পাহাড়ে অন্তত 5টি স্থানে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসে বেগ পেতে হচ্ছে তাদের। গত এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দ্বিতীয় দিনেও সৌদি আরবে গেছেন অনেক বাংলাদেশি মুসল্লি। এ পর্যন্ত 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 10,000-এর বেশি হজযাত্রী। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের জেদ্দা ও মদিনা বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো অবতরণ করেছে বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী বিমানগুলো। 2 দিনের 21টি ফ্লাইটে দেশটিতে পৌঁছেছেন 8,710 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে জেদ্দা হয়ে পবিত্র মক্কায় অবস্থান করছেন 7,055 জন, আর মদিনা মনোয়ারায় পৌঁছেছেন 1,655 জন মুসল্লি। আমি যত ট্রাভেল করেছি আজকে মনে হয়েছে বেস্ট সার্ভিস পেয়েছি। এবার সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। বিমানের যে ব্যবস্থাপনা সেটা সত্যি আমাদেরকে খুবই মুগ্ধ করছে। দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। হজ মিশন, কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত মুসল্লিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে অংশ নিচ্ছেন 87,100 জন বাংলাদেশি। ধাপে ধাপে বিভিন্ন ফ্লাইটে তারা আসছেন সৌদি আরবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হবে 5 জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় নতুন মোড়। এবার কথায় নয়, ব্যবসায় যুক্তরাষ্ট্রকে $1,00,000 কোটি মোহ দেখিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকে একজন প্রেসিডেন্টের চেয়ে বেশি একজন ব্যবসায়ী হিসেবে সিদ্ধান্ত নিচ্ছেন বলে মত প্রকাশ করেছেন কিছু সংখ্যক মার্কিন নাগরিক। এমনকি নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে ডিল মেকার ইন চিফ বলেই প্রচার করতেন সমর্থকরা। CNN-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সেই ভাবমূর্তিকেই কাজে লাগাতে চাইছে তেহরান। নতুন আলোচনায় পরমাণু সমঝোতা নয়, এবার ব্যবসায়িক চুক্তির বার্তা দিচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে ইরানের এক বিশাল তরুণ ও ভোক্তা শ্রেণী আন্তর্জাতিক পণ্যের অপেক্ষায় আছে। মেকেন্সির এক রিপোর্ট বলছে বিনিয়োগ ও সংস্কারের মাধ্যমে 20 বছরে দেশটির জিডিপি $1 ট্রিলিয়ন বাড়তে পারে। ইরানের অর্থনীতির বড় অংশ যেমন নির্মাণ, ব্যাংকিং, টেলিকম, খনিজ সহ বেশ কয়েকটি খাত আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে। তবে অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায়। CNN-এর প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন চাইলেই নিজস্ব কোম্পানিগুলোর মধ্যপ্রাচ্যের শাখার মাধ্যমে পরোক্ষভাবে ইরানের বাজার ধরতে পারে। তবে এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা একসময় ইরানকে একঘরে করেছিল, তারাই এখন আলোচনায় সহায়তা করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযোগ বাড়লে তেহরানকে ডিঙিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সুবিধা করার কোনো সুযোগ পাবে না ওয়াশিংটন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তাপে প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা যখন চরমে, তখনই সাংহাই সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের ঝান্ডা তুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে চীনা আধিপত্য গড়ার ডাক দিলেন এআই স্টার্টআপ ইনকিউবেটরে দাঁড়িয়ে। স্থানীয় সময় বুধবার চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ফাউন্ডেশন মডেল ইনোভেশন সেন্টার পরিদর্শনে যান প্রেসিডেন্ট শি জিনপিং। দেশের 100টিরও বেশি এআই কোম্পানি ঘিরে তৈরি এই ইনকিউবেটরে প্রযুক্তিগত উৎকর্ষতা, গবেষণা ও তরুণ উদ্ভাবকদের নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি। নেক্সট জেনারেশন ইন্টেলিজেন্ট এজেন্ট নিয়ে আলোচনায়ও অংশ নেন তিনি। শি জানান, এআই এখন চীনের আধুনিকীকরণ, শক্তিশালী রাষ্ট্র নির্মাণ ও জাতীয় পুনর্জাগরণের হাতিয়ার। তরুণ প্রজন্মের উদ্ভাবনে ভর করেই এই প্রযুক্তি এগিয়ে নেবে গোটা জাতিকে, এমনটাই মনে করেন তিনি। এ সময় নিজে পড়ে দেখেন স্মার্ট গ্লাস, খোঁজ নেন বাজার প্রবণতা আর প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনার। চীন সরকারের এআই উন্নয়ন কৌশলে রয়েছে সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার। শি বলেন, চীনের আছে বিশাল ডেটা রিসোর্স, সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম আর এক সুবিশাল বাজার। সেই শক্তিকেই কাজে লাগিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বমানের এআই পণ্য তৈরি করে প্রযুক্তির দুনিয়ায় নিজেদের আধিপত্যকে সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। তরুণদের হাতেই সেই দায়িত্ব তুলে দেন শি। এই সফরের মাত্র 4 দিন আগেই চীনের শীর্ষ নেতৃত্ব বসেছিল এআই বিষয়ে কেন্দ্রীয় স্টাডি সেশনে। সেখানেই শি ঘোষণা দেন, বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে হবে চীনকে। সাংহাই সফরে সেই ঘোষণারই বাস্তবায়ন দেখালেন তিনি। আমিরুল ইসলাম আলিফ,
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড। রাজধানী ওয়েলিংটনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল হয়েছে বহু ফ্লাইট। শহর জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শুরু হয় ভয়াবহ ঝড়। জাতীয় আবহাওয়া গবেষণা সংস্থা NIWA জানায়, শহরে বাতাসের গড় গতি ছিল ঘন্টায় 87 কিলোমিটার, যা 2013 সালের পর সর্বোচ্চ। আর শহরের উপকণ্ঠ বারিংহেডে রেকর্ড হয়েছে ঘন্টায় 160 কিলোমিটার। এটাই এক দশকের মধ্যে দেশের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। ঝড়ের ভয়াবহতায় সর্বোচ্চ সতর্কতা রেড উইন্ড ওয়ার্নিং জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। 2019 সালে এই সতর্কতা ব্যবস্থা চালু হওয়ার পর এই প্রথম ওয়েলিংটন শহরের জন্য রেড অ্যালার্ট জারি করা হলো। প্রবল ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে গাছপালা, উড়ে গেছে বাড়ির ছাদ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন, বিপর্যস্ত পুরো অবকাঠামো। সতর্কতা হিসেবে বন্ধ করে দেয়া হয়েছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সহ রাজধানীর সব স্কুল কলেজ। বাতিল হয়েছে ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকাংশ ফ্লাইট। সকালের কিছু ফ্লাইট ছাড়লেও দুপুরের পর কার্যত বন্ধ পুরো আকাশপথ। পাশাপাশি বাতিল হয়েছে নর্থ আইল্যান্ড ও সাউথ আইল্যান্ডের মধ্যকার সব ফেরি চলাচল। দক্ষিণ দ্বীপে বৃষ্টিপাতের পরিমাণ 24 ঘন্টায় রেকর্ড ছাড়িয়েছে। বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে হঠাৎ বন্যা, যার প্রভাবে বন্ধ হয়েছে সড়কপথ। ভূমিধসের ঝুঁকি মাথায় রেখে অনেক এলাকাতেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পিয়ংইয়ং ও মস্কোর বন্ধুত্বের সম্পর্ক এবার স্থায়ী রূপ পেল। তুমেন নদীর ওপর দিয়ে নির্মিত হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার প্রথম সড়ক সেতু। এটি দু দেশের মধ্যকার একমাত্র স্থলপথ ফ্রেন্ডশিপ ব্রিজ নামের সোভিয়েত যুগের রেল সেতুর কাছেই থাকবে। এই স্থাপনা শুধু অবকাঠামো নয়, বরং ক্রমবর্ধমান কৌশলগত জোটের প্রতিচ্ছবি বলে মনে করছে দেশ দুটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বন্ধুত্ব ভূরাজনৈতিক মহলে বেশ পরিচিত। এমন স্বীকারোক্তি আর গুঞ্জনের মধ্যে মস্কো পিয়ংইয়ংয়ের সম্পর্ক এবার পেতে যাচ্ছে এক নতুন মাত্রা। তুমেন নদীর ওপরে শুরু হলো দুই দেশের প্রথম সড়ক সেতু নির্মাণ। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে-সাং ভার্চুয়ালি নির্মাণ কাজ উদ্বোধন করেন। এটিকে রুশ কোরীয় সম্পর্কের একটি সত্যিকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এই সেতু বন্ধুত্বের প্রতীক। নতুন অগ্রগতি সুপ্রতিবেশী সম্পর্ক আরও জোরদার এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করবে। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে-সং বলেন, সীমান্তে সড়ক সেতু নির্মাণ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করবে। সীমান্তে সড়ক সেতু নির্মাণ আমাদের দুই দেশের জনগণের জন্য বহু প্রতীক্ষিত এবং আনন্দের একটি ঘটনা। এই উদ্যোগের গুরুত্ব অনেক। এটি দুই দেশের মধ্যে বিভিন্ন সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্কের বিকাশকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে। 850 মিটার দৈর্ঘ্যের এই সেতু রাশিয়ার হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। 2024 সালে পুতিনের পিয়ংইয়ং সফরকালীন এই সেতু নির্মাণের সিদ্ধান্ত আসে। তখনই স্বাক্ষরিত হয় সম্পূর্ণ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। বিশেষজ্ঞদের মতে রেলপথের ফ্রেন্ডশিপ ব্রিজের উপর তুমেন নদীর সেতু উত্তর কোরিয়া ও রাশিয়ার নতুন জোটের প্রতীক হয়ে উঠছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করব না। বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তার হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তারা উৎপাদন করে কলকারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশেও। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা
9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানাতে গিয়ে হাতুড়ি পেটাতে হয় বন্ধুগণ। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে, তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন তাকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয় বন্ধুগণ। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি বন্ধুগণ। আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, শ্রমিক শ্রেণী সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন যাতে শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানি ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ। আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ ও চিকিৎসার জন্য 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন। আবাসনের জন্য ঢাকা চট্টগ্রামের বহু দালান তৈরি করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লেবার কোড 2006 লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করেছিলেন। অর্থাৎ যা কিছু শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার আমাদের দল, আমাদের নেতা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে। দেখছেন আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।